প্রচলিত এথিক্স যে মূলনীতি বর্ণনা করে তা সুন্দর এবং প্রয়োজনীয়, কিন্তু এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন ওয়েস্টার্ন মেডিকেল এথিক্সের মূল ভিত্তি হচ্ছে মানবিক মূল্যবোধ। অপরদিকে ইসলামী মেডিকেল এথিক্সের কাঠামো দাঁড়িয়ে আছে ধর্মীয় মূল্যবোধের উপর। মানবিক মূল্যবোধের সংজ্ঞায়ন ও চর্চা সময় সাপেক্ষ, স্থান সাপেক্ষ, অথচ আল্লাহর আইন সকল সময়ের সকল সমাজের জন্য একই। তাই কোনো ক্ষতিকর জিনিস প্রচলিত মেডিকেল এথিক্সের আলোকে কখনো গ্রহণীয় আবার কখনো বর্জনীয় হতে পারে, কিন্তু ইসলামী এথিক্স অনুযায়ী ক্ষতিকর জিনিসের ক্ষতি সার্বজনীন, কোনো অবস্থাতেই তা গ্রহণীয় হতে পারে না। মানুষের স্বাভাবিক আচরণ বা প্রবণতাও এরূপ। তাই ওয়েস্টার্ন মেডিকেল এথিক্সে এর প্রথম সীমাবদ্ধতা এই মূলনীতি বা মূল্যবোধের চর্চা মানুষের স্বাভাবিক আচরণে নিয়ে আসার ক্ষেত্রে, সমাজে এই বিষয়গুলো প্রতিষ্ঠা করার ক্ষেত্রে। সেকুলার সমাজ আত্মিক ও ধর্মীয় জ্ঞান এবং মূল্যবোধের চর্চার বাইরে। ধর্মীয় মূল্যবোধ চর্চার গুরুত্ব একটি উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ১৯২০ সাল থেকে ১৯৩৩ সাল পর্যন্ত আমেরিকায় মদ নিষিদ্ধ ছিল এর স্বাস্থ্যগত এবং সামাজিক ক্ষতির বিবেচনায়, কিন্তু ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ বিবর্জিত সমাজের এই মানবিক আইন মদের গ্রাহক কমাতে পারেনি। তাই ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ অটোনমি রক্ষায় পশ্চিমা সংস্কৃতি ও মেডিকেল এথিক্স এখন আর মদ নিষিদ্ধ নয়, যদিও তার ক্ষতির প্রভাব সর্বজন স্বীকৃত। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কুরআনের আয়াত নাজিল হবার সাথে সাথেই মদে আসক্ত আরব জাতির লোকেরা তাদের মদের মটকাগুলো ভেঙে ফেলেছিল, মদকে পরিত্যাগ করেছিল। কিয়ামত পর্যন্ত ইসলামী মেডিকেল এথিক্সে মদ নিষিদ্ধই থাকবে। আল্লাহ তাআলা কুরআনে বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লোকেরা আপনাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে। বলুন, উভয়ের মধ্যে আছে মহাপাপ এবং মানুষের জন্য উপকারও, কিন্তু এগুলোর পাপ উপকার অপেক্ষা অনেক বেশি। সূরা বাকারা আয়াত নাম্বার ২১৯। মেডিকেল এথিক্সের যথাযথ চর্চার অভাবে অনেক বড় বড় ট্র্যাজেডির সাক্ষী বিংশ শতাব্দীর মানুষরাও। ১৯৩২ সালে ইউএস পাবলিক হেলথ সার্ভিস অর্থাৎ পিবিএস কর্তৃপক্ষ আফ্রিকান আমেরিকান সিফিলিস রোগে আক্রান্ত অসংখ্য রোগীকে শুধুমাত্র চিকিৎসা দেয়নি, কারণ তারা সিফিলিস রোগের ডিজিজ প্রোগ্রেশন নিয়ে গবেষণা করছিল। থ্যালিডোমাইড ড্রাগ ট্র্যাজেডি। ১৯৫৭ সালে একটি জার্মান ফার্মাসিউটিক্যালস কোম্পানি থ্যালিডোমাইডকে প্রেগন্যান্সিতে নিরাপদ বলে চালায়, কিন্তু এর কারণে হাজারো শিশু জন্মগত ত্রুটি নিয়ে জন্মায়। উল্লেখিত দুটি ঘটনায় অত্যন্ত নৃশংস, যা ওয়েস্টার্ন মেডিকেল এথিক্সের সীমাবদ্ধতা নগ্নভাবে প্রকাশ করে দেয়। মানবিক মূল্যবোধ, ব্যক্তি স্বাধীনতা, ন্যায় বিচার সবই উপরের মর্মান্তিক ঘটনায় আপেক্ষিক হয়ে যায়। মূলনীতিগুলো হয়ে পড়ে অপ্রাসঙ্গিক, কাগজে লেখা তত্ত্বমাত্র। ৪টি মূলনীতি প্রয়োগের ক্ষেত্রে কোনটি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে এটি নিয়ে প্রায়শই ধোঁয়াশা থেকে যায়। এমন অনেক ক্ষেত্র আছে যেখানে একটি মূলনীতি গ্রহণ করলে অন্যটিকে বাদ দিতে হয়। কিছু উদাহরণ দিলে বিষয়টি আরও স্পষ্ট হবে। উদাহরণ ১। একজন গর্ভবতী মা অ্যাবর্শন করাতে চাচ্ছেন বিশেষ কোনো স্বাস্থ্যগত ঝুঁকি বা কারণ ছাড়াই। আবার একজন মানুষ ইউথানাসিয়া বা স্বেচ্ছা মৃত্যুর মাধ্যমে নিজেকে মেরে ফেলতে চাচ্ছে। সেক্ষেত্রে আমরা ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দিব নাকি উপকার সাধন ও ক্ষতি না করাকে বেশি গুরুত্ব দিব? উদাহরণ ২। একজন ক্যান্সার আক্রান্ত রোগী ক্যান্সারের 3rd বা 4th স্টেজে চলে গেছেন। তাকে কিছুদিন বাঁচানোর জন্য হলেও ডাক্তার এবং আপনজনের আকাঙ্ক্ষা থাকে, কিন্তু এই চিকিৎসাধীন প্রক্রিয়ায় রোগীকে যে কষ্টের ভিতর দিয়ে যেতে হয়, তার থেকে রোগী যদি চিকিৎসা না নেওয়াকে প্রাধান্য দেয়, সেক্ষেত্রে কার ব্যক্তি স্বাধীনতা প্রাধান্য পাবে, রোগীর নাকি রোগীর আপনজনের? একই সাথে আমরা ক্ষতি দূর করা অর্থাৎ তৃতীয় মূলনীতি এবং ব্যক্তি স্বাধীনতা অর্থাৎ প্রথম মূলনীতির মধ্যে কোনটিকে প্রাধান্য দিব তার সীমারেখা সুস্পষ্ট নয়। তৃতীয় সীমাবদ্ধতা। ওয়েস্টার্ন মেডিকেল এথিক্সের 4টি মূলনীতি অসংজ্ঞায়িত। প্রয়োগের ক্ষেত্রে আমরা কিসের ভিত্তিতে স্ট্যান্ডার্ড নির্ধারণ করব তার কোনো নির্ধারিত সীমারেখা নেই। এজন্য বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন মেডিকেল অ্যাসোসিয়েশন প্র্যাকটিসের ক্ষেত্রে বিভিন্ন স্ট্যান্ডার্ড নির্ধারণ করে দিয়েছে। এই সীমাবদ্ধতাগুলো চিন্তা করলে এর উপযুক্ত বিকল্প হতে পারে ইসলামী মেডিকেল এথিক্সের চর্চা, বিশেষত মুসলিমদের জন্য। কারণ ইসলামী মেডিকেল এথিক্সের যেমন নিজস্ব স্ট্যান্ডার্ড রয়েছে, তেমনি রয়েছে সামঞ্জস্যপূর্ণ মূলনীতি।